Hello everyone, welcome back to our course which is IP 101 Engineering Materials. This is our sixth lecture which is about corrosion, and I am your course instructor Saurabh Kumar Ghosh, lecturer Department of Industrial and Production Engineering, Bangladesh University of Textiles. So let's move on. ফার্স্টে আমরা চলে আসি করোশনের ডেফিনেশনে। তো করোশন বলতে মূলত বোঝায় যে আপনার ধাতুর ক্ষয়। এর আগের দিন আমরা দেখলাম, আগের লেকচারে আমরা দেখলাম যে ক্লাসিফিকেশন অফ মেটালকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। তো এখন আমরা দেখব যে মেটাল কিভাবে ক্ষয় হতে পারে। বাংলাতে এটাকে বলা হয় মরিচা, আর ইংলিশে এটাকে বলা হয় করোশন। সো করোশন কতভাবে, কিভাবে, কত টাইপের করোশন আছে এই নিয়ে আমরা একটা ব্রিফ আলোচনা আজকে করব। তো এখানে কি বলা হচ্ছে দেখেন যে করোশন মূলত একটা কেমিক্যাল প্রসেস যার মাধ্যমে কিছু রিয়াকশনের মাধ্যমে আমাদের মেটাল ক্ষয়প্রাপ্ত হয় বা ডিটোরিয়েশনটা কমপ্লিট হয়। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন বা করোশনের ক্ষেত্রে মেটালের যেই অক্সিডেশন প্রসেসটা হয় সেই রিয়াকশনটা এখানে দেওয়া আছে। এম থেকে যখন একটা ইলেকট্রন ছেড়ে এম প্লাস আয়নে কনভার্ট হয় তখন সেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে যে এম হচ্ছে মেটাল, দ্যাট মিনস মেটাল হচ্ছে এখানে অক্সিডেশন হচ্ছে বা হচ্ছে জারণ হচ্ছে, জারণে ইলেকট্রন ছেড়ে দেয়। তো এম একটা ইলেকট্রন ছেড়ে এম প্লাস আয়নে কনভার্ট হচ্ছে। তো এভাবে ইলেকট্রনগুলো ছেড়ে দিলে, যেহেতু মেটালের মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্রি পাস আছে বা ফ্রি পাস করতে পারে, দ্যাটস ওয়াই এখান থেকে একটা প্রান্ত থেকে ইলেকট্রন ছেড়ে দিলে এটা মুভ করে অন্য আরেকটা প্রান্তে গিয়ে কোনো একটা ইলেকট্রন অ্যাকসেপ্টরের মাধ্যমে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে এইভাবে ধাতুটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে, আয়নে কনভার্ট হয়ে যায়। সো এভাবে এই যে করোশনটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি ডিপোলারাইজেশন বা ডিপোলারাইজার। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই যে করোশন সেলস এর মধ্যে কি কি রিয়াকশন হয়। যেহেতু এটা হচ্ছে একটা অক্সিডেশন প্রসেস, দ্যাট মিনস অক্সিডেশন যেখানে থাকবে সেখানে হচ্ছে অবশ্যই রিডাকশন প্রসেসটাও থাকবে। তো ইউজুয়ালি মেটাল গুলা অক্সিডেশন শো করে, দ্যাট মিনস মেটাল আপনার ইলেকট্রন ছেড়ে দিবে, আর অন্যদিকে বায়ুতে থাকা বা বাতাসে থাকা বা ইনভায়রনমেন্টে থাকা পানি কণা এসে যখন ধাতুকে অ্যাটাক করে তখন ওই ইলেকট্রনটা সে হচ্ছে গ্রহণ করে নিবে। তো এইভাবে একটা সার্কিট ক্রিয়েট হয় যেটাকে আমরা শর্ট সার্কিট ইলেকট্রোকেমিক্যাল সেল বলতে পারি, যার মাধ্যমে অ্যানোডিক এবং ক্যাথোডিক রিয়াকশন ঘটে, জারণ বিজারণ হয় এবং ধীরে ধীরে ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে ধাতু ক্ষয়প্রাপ্ত হয়। এটাই হচ্ছে আমাদের করোশন। সো করোশনের যে সেলটা সেটাকে আমরা তাহলে বলতে পারি শর্ট সার্কিট ইলেকট্রোকেমিক্যাল সেল। তো এখানে হচ্ছে পানির উপস্থিতিতে বা অ্যাসিডিক ইনভায়রনমেন্টের উপস্থিতিতে অথবা আপনার বেসিক বা ক্ষারীয় ইনভায়রনমেন্টের উপস্থিতিতে এই রিয়াকশনগুলো ত্বরান্বিত হতে পারে। তো আমরা এখানে যেটা খেয়াল করে দেখি তাহলে অ্যানোডে হয় আমাদের জারণ। সো অ্যানোডিক রিয়াকশনটা হচ্ছে দেখেন যে সাপোজ এম এর জায়গায় আমরা নিলাম ফেরিক, দ্যাট মিনস আয়রন। ঠিক আছে, ফেরিক না মানে আয়রন নিলাম। সো আয়রন দুইটা ইলেকট্রন ছেড়ে ফেরাস আয়নে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। এরপরে কি হচ্ছে, ক্যাথোডিক স্টেপে কি হচ্ছে, বায়ুর অক্সিজেন বাতাসের জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করতেছে এবং ওই যে আমার আয়রন ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেই ইলেকট্রনগুলোর সাথে রিয়াকশন করে একটা OH মাইনাস আয়ন ক্রিয়েট করতেছে। আর কি হচ্ছে, যদি এটা অ্যাসিডিক মাধ্যমে যদি এই রিয়াকশনটা কমপ্লিট হয় বা অ্যাসিডিক মাধ্যমে যদি আমার মেটালটা অবস্থান করে, সেক্ষেত্রে অ্যাসিডের H+ আয়ন আমার মেটালের ছেড়ে দেওয়া ইলেকট্রনের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস ক্রিয়েট করে বা হাইড্রোজেন গ্যাস আকারে এই ইলেকট্রনটা বায়ুর সাথে মিশে যাচ্ছে।
আর আমাদের মেটাল যেটা ছিল সেটা করতেছে কি, সেটা আবার দুটো ইলেকট্রন গ্রহণ করে মেটালে কনভার্ট হচ্ছে, এই রিয়াকশনের পরিমাণটা কম। এখন দেখেন যে OH মাইনাস আয়ন যেটা থাকলো সেটা তো আয়ন আকারে থাকবে না, অবশ্যই এটা হচ্ছে অন্য আরেকটা পজিটিভ আয়নের সাথে রিয়াকশন করবে। সো এটা হচ্ছে Fe2+, এটা হচ্ছে OH মাইনাস, তো এরা দুইজন রিয়াকশন করে ফেরিক হাইড্রোক্সাইড ক্রিয়েট করবে। এভাবে আয়রন ক্ষয়প্রাপ্ত হবে, ইলেকট্রন ছেড়ে দিবে, এগুলা অ্যানোডিক রিয়াকশন, এবং এইগুলো হচ্ছে আমার ক্যাথোডিক রিয়াকশন। এবং এখানে যে লাস্ট রিয়াকশনটা দেখতেছি এটার পরিমাণ কিন্তু অনেক কম থাকে, কারণ ঘুরে ব্যাক করে আবার ইলেকট্রন গ্রহণ করে মেটালে কনভার্ট, এটা খুবই অল্প পরিমাণে হয়। এরপরে যদি আমরা চলে আসি যে ইলেকট্রোকেমিক্যাল করেশন অফ জিঙ্ক ইন অ্যাসিড সলিউশন, একটা এক্সাম্পল যদি আমরা দেখতে চাই যে জিঙ্ক অ্যাসিডিক সলিউশনের মধ্যে কিভাবে করেশন রিয়াকশনটা কমপ্লিট করে। তো এটা দেখানোর জন্য দেখেন এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারে কি বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা জিঙ্ক মেটাল। জিঙ্ক মেটালটা দেখেন এখানে জিঙ্ক 2+ আকারে ক্ষয়প্রাপ্ত হয়ে বের হয়ে যাচ্ছে এনভায়রনমেন্টে। আর এটার যে ইলেকট্রন গুলো ছেড়ে দিল, দুইটা ইলেকট্রন ছাড়ছে, একটা ইলেকট্রন আসলো এই H+ এর সাথে মিললো, আরেকটা ইলেকট্রন এসে এই H+ এর সাথে, যেহেতু অ্যাসিডিক মিডিয়াম তার মানে আমার এনভায়রনমেন্টে অনেক H+ অলরেডি এক্সিস্ট করতেছে, যেহেতু অ্যাসিডিক মিডিয়াম। দ্যাটস ওয়াই এই H+ গুলা আপনার ইলেকট্রনের সাথে রিয়াকশন করে H2 আকারে, গ্যাস আকারে বের হয়ে চলে যাচ্ছে। সো এভাবে ইলেকট্রন ছাড়তেছে জিঙ্ক 2+ ইলেকট্রন ছাড়তেছে, এবং ইলেকট্রন গুলা H+ গ্রহণ করে হাইড্রোজেন আকারে বের হয়ে যাচ্ছে। তো এভাবে ধীরে ধীরে এই জায়গাটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সো এই ফিগারে তাহলে আমরা দেখলাম যে হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনের মধ্যে দিয়ে যদি আমি জিঙ্ক কে যদি নিমজ্জিত করি, তাহলে এটার সারফেস থেকে জিঙ্ক আস্তে আস্তে জিঙ্ক আয়নে কনভার্ট হয়ে বের হয়ে যাবে, এবং এটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, এর সাথে রিডাকশন হয়ে হাইড্রোজেন গ্যাস বায়ুতে মিশে যাবে। তাহলে এই রিয়াকশনটাকে আমরা ওভারঅল করেশন রিয়াকশন হিসাবে লিখতে পারি এভাবে, যে জিঙ্ক দুইটা হচ্ছে অ্যাসিডিক মাধ্যমে দুইটা H+ এর সাথে বিক্রিয়া করে জিঙ্ক 2+ ক্রিয়েট করতেছে, আর হাইড্রোজেন গ্যাস মানে বের করে দিচ্ছে। এই জিঙ্ক 2+ আবার বায়ুর বিভিন্ন অক্সিজেনের সাথে অক্সিডাইজেশন ঘটিয়ে, বা বায়ুর পানির সাথে বা জলীয় বাষ্পের সাথে রিয়াকশন ঘটিয়ে জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক হাইড্রোক্সাইড এগুলা ক্রিয়েট করতে পারে। এরপরে আমরা যদি আসি জেনারেল অ্যাটাক করেশনের মধ্যে, বিভিন্ন ভাবে জেনারেলি মেটাল গুলা করোশনের মাধ্যমে অ্যাট্রাক্টেড হতে পারে বা এফেক্টেড হতে পারে। তো এইগুলাকে আমরা বলে থাকি জেনারেল অ্যাটাক করেশন। তো জেনারেল অ্যাটাক করেশন বিভিন্ন ভাবে হতে পারে। এটা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বা মুক্ত জায়গাতে যদি আমি মানে ধাতুটাকে রেখে দিই সেক্ষেত্রে হতে পারে, আবার ফ্রিকশনের কারণে হতে পারে, বায়োলজিক্যাল কারণে হতে পারে। তো বিভিন্ন কারণে এই জেনারেল অ্যাটাক করেশন গুলা হয়ে থাকে। কিন্তু সবচেয়ে বড় সুবিধা হলো এই জেনারেল অ্যাটাক করেশনটা হচ্ছে একটা সেফ ফর্ম অফ করেশন, কেননা এটাকে খুব সহজেই প্রেডিক্ট করা যায়। লেটস সে আমার যদি বর্ষাকালে আমাদের বাইরের পরিবেশের আর্দ্রতা বেশি থাকে, তো সেক্ষেত্রে আমি যদি কোনো একটা মেটালকে খোলা জায়গাতে রেখে দিই, সেটা খুব দ্রুত মরিচা ধরে যাবে বা করোশন পড়ে যাবে। তাহলে আমি বুঝতে পারতেছি যে একটা আর্দ্র এনভায়রনমেন্টে আমি যদি মেটালকে রেখে দিই তাহলে সেটা হচ্ছে খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। সো এই জন্য এটাকে খুব ইজিলি আমরা প্রেডিক্ট করতে পারি যে কোন এনভায়রনমেন্টে কোন মেটালটাকে রাখলে এটা ক্ষয়প্রাপ্ত হবে বা এটার মধ্যে করোশন দেখা দিবে, সেটা আমরা প্রেডিক্ট করতে পারি খুব ইজিলি, এবং এটাকে ম্যানেজও করতে পারি খুব ইজিলি ম্যানেজেবল। কেননা আমরা জানি যে বাতাসের সাথে যখন হচ্ছে এটা সংস্পর্শে আসতেছে বা জলীয় বাষ্পের সাথে যখন এটা সংস্পর্শে আসবে, তখনই কিন্তু হচ্ছে এটা রিয়াকশন গুলো কমপ্লিট হবে। তো এই জন্য আমরা করতে পারি কি, যে মেটালের বাইরে একটা আবরণ দিয়ে দিতে পারি, বিভিন্ন রকম আবরণ বা কোটিং দিয়ে দিতে পারি। সো এই জন্য এই করেকশন গুলোকে আমরা ম্যানেজেবল বলতেছি এবং প্রিভেন্টেবল। সো আমরা এটাকে ম্যানেজও করতে পারি, এটাকে থামাতেও পারি, এবং এটাকে প্রিভেন্টও করতে পারি। এরপরে আমরা যদি আসি তাহলে হচ্ছে পিটিং করেশন।
পিটিং করোশনটা হচ্ছে সবচেয়ে ডিস্ট্রাকটিভ করোশন গুলোর মধ্যে একটি। এটাকে কেন ডিস্ট্রাকটিভ বলা হচ্ছে, কারণ এটা খুব দ্রুত ছড়ায় পড়ে এবং করোশনের যে রেট সেটা খুবই দ্রুত, মানে খুব বেশি, এবং এই জন্য দেখা যায় খুব দ্রুত হচ্ছে মানে ম্যাটেরিয়ালটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং এটা এট লাস্টে ফেইল করে। ম্যাটেরিয়ালের মধ্যে বা মেটালের মধ্যে যখন করোশন দেখা দেয় তখন কিন্তু এটার মধ্যে মাথায় রাখতে হবে যে করোশন হচ্ছে সবসময় আমরা করোশনকে রেজিস্ট করার চেষ্টা করব, কারণ করোশন হওয়া কিন্তু ভালো না। কারণ করোশন হলে আমার ম্যাটেরিয়াল ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল হয়ে যাবে এবং এটার যে স্ট্রেংথ থাকার কথা ছিল সেই স্ট্রেংথটা আমরা আর পাবো না। এটা হার্ডনেস কমে যেতে পারে, স্ট্রেংথ কমে যেতে পারে, তো এটা একটা পর্যায়ে গিয়ে ফ্র্যাকচার হবে বা ফেইলিওর মোডে চলে যাবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই করোশনকে থামাতে হবে। এরপরে যদি আমরা বলি যে পিটিং করোশনটা কিভাবে হয়, পিটিং করোশনটা হয় দেখেন, কোনো একটা জায়গাতে যদি হচ্ছে আমার এয়ারের অক্সিজেনের হাই এবং লো ডেন্সিটির কারণে যেটা হয়, উপরের সারফেসে, যেহেতু উপরের সারফেসটা আমার সরাসরি কোনো একটা মেটালের উপরের সারফেসটা আমার সরাসরি অক্সিজেন বা বায়ুর সংস্পর্শে থাকে, তাহলে ওইখানে আমার অক্সিজেনের রিচ ফ্লো থাকবে বা অক্সিজেন বেশি থাকবে। এই হাই অক্সিজেন আর আমার হচ্ছে মেটালের ভেতরে, এখানে তো হচ্ছে ভেতরেও তো আমার হচ্ছে আপনার এয়ারের সংস্পর্শে থাকতেছে না ভেতরের কোরটা, তো এখানে তাহলে লো অক্সিজেন থাকবে। তাহলে দেখেন অক্সিজেনের তারতম্যের কারণে কি হয়, হাই অক্সিজেনটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে আর লো অক্সিজেন রিজনটা অ্যানোড হিসেবে কাজ করতেছে। এটাকে পিটিং কেন বলা হচ্ছে, তার মানে দেখেন এই যে উপরের সারফেসটা এট দ্য টপ অফ দ্য পিট বা সারফেস, সেইখানে হচ্ছে আমার অক্সিজেনের প্রভাব বেশি আর ভেতরে হচ্ছে আমার অক্সিজেনের প্রভাব কম। যদি আমি একটা আয়রন ম্যাটেরিয়ালকে চিন্তা করি, তাহলে কি হবে, আয়রন ম্যাটেরিয়াল যেহেতু এখানে অক্সিজেনের ফ্লো বেশি, তাহলে এটা হচ্ছে অক্সিডাইজড হবে, হয়ে ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। আর বাতাসে তো হচ্ছে আমার অলরেডি হচ্ছে OH আয়ন আছে, ওই যে আমার OH আয়নের সাথে এই Fe2+ রিয়াকশন করবে। OH আয়নটা কোথা থেকে পাইলাম, ওই যে বাতাসের জলীয় বাষ্পের সাথে আমার যে ইলেকট্রনটা ছেড়ে দিলাম, ওই ইলেকট্রনের রিডাকশন যে রিয়াকশনটা আছে সেটা থেকে আমি পেলাম যে হচ্ছে OH মাইনাস আয়ন ক্রিয়েট। এই OH মাইনাস Fe2 এর সাথে রিয়াকশন করে বা Fe3+ এর সাথে রিয়াকশন করে ফেরাস অক্সাইড বা ফেরিক অক্সাইড এই দুটো হচ্ছে ক্রিয়েট করবে। ক্রিয়েট করলে আমার এখান থেকে এটা ক্ষয় হতে থাকবে, তো এইভাবে আস্তে আস্তে ভেতরের দিকে এটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে এবং মেটাল আয়নগুলো বাইরে চলে যাবে অক্সাইড হিসাবে বা হাইড্রো অক্সাইড হিসাবে। তো এটা হচ্ছে পিটিং করোশন। পিটিং করোশনকে আমরা বিভিন্ন ভাবে থামাতে পারি। এটার মধ্যে হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশনটা প্রপার হতে হবে। যেমন হচ্ছে মলিবডেনাম যদি আমি ইউজ করি তাহলে এটার মানে পিটিং রেজিস্ট্যান্সটা অনেক বেশি, তো দ্যাটস ওয়াই আমি যদি কোনো একটা অ্যালয়ের মধ্যে মলিবডেনাম অ্যাড করে দিই সেক্ষেত্রে সেটা অটোমেটিক্যালি করোশন রেজিস্টিভ হয়ে যাবে, অ্যাটলিস্ট পিটিং করোশন রেজিস্টিভ হয়ে যাবে। এরপরে সেকেন্ড পয়েন্টে কি বলতেছে দেখেন, যে হায়ার অ্যালয় যদি আমি ইউজ করি, দ্যাট মিনস অ্যালয়ের মধ্যে যদি অন্যান্য ম্যাটেরিয়ালের পরিমাণ বাড়াই দিই, ফেরিকের সাথে মানে আয়রনের সাথে সাথে আমি অন্যান্য ম্যাটেরিয়াল গুলোর পরিমাণ যদি বাড়াই দিই বা পার্সেন্টেজ যদি বেশি থাকে, সেগুলোকে আমরা হাই অ্যালয় বলি। হাই অ্যালয় হতে হলে অবশ্যই 10% বা তার বেশি পরিমাণ অন্যান্য এলিমেন্টস থাকতে হবে আয়রনের সাথে। তো এটা করলে যেটা হয় যে আয়রনের পরিমাণ মানে আয়রনকে এই যে ইম্পিউরিটি গুলো আমি অ্যাড করতেছি 10% বা তার বেশি, তারা হচ্ছে এই মানে রিয়াকশনটাকে থামাই দেয় এবং পিটিং করোশনকে হতে দেয় না। আর থার্ড যে পয়েন্টটা, যে যেহেতু এটা অক্সিজেনের তারতম্যের কারণে হচ্ছে, তাহলে আমাকে যেটা করতে হবে, এবং এটা কিন্তু ইউজুয়ালি বয়লারের মধ্যে বা বয়লারের টিউবের মধ্যে এই ধরনের রেজিস্ট্যান্স গুলা দেখা যায়। যেহেতু আমার এটা অক্সিজেনের তারতম্যের কারণে হচ্ছে, তাহলে আমার অক্সিজেন লেভেলটাকে কন্ট্রোল করতে হবে। অক্সিজেন লেভেল যদি খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে তখন কিন্তু হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড ক্রিয়েট হবে এবং হচ্ছে এই রিয়াকশনটা হবে, ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনটা কমপ্লিট হবে।
তো দ্যাটস ওয়াই আমাকে করতে হবে কি অক্সিজেনের লেভেলটাকে কন্ট্রোল করতে হবে। আর এরপরে দেখেন ফোর্থ পয়েন্ট যেটা আছে, ক্যাথোডিক প্রোটেকশন বা অ্যানোডিক প্রোটেকশন দিতে হবে। দ্যাট মিনস জারণ বিজারণ যেন ঘটার চান্স না পাই সেই বিষয়টাতে আমাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমরা হচ্ছে অন্য কোনো ফ্লুইড ইউজ করেও এই করশনটাকে আটকাতে পারি। এরপরে যদি আমরা আসি ক্যাভিটেশন করশনের মধ্যে, ক্যাভিটেশন করশনটা কি বলতেছি একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন যে এটা সাধারণত কোনো একটা ভ্যাপার বা গ্যাস জমে মেটাল সারফেসের, তখন হচ্ছে ওইখান থেকে হচ্ছে আপনার ওই যে বাবল গুলা তৈরি হয়, বুদবুদ গুলা যে তৈরি হয়, ওইখান থেকে এখানে হচ্ছে আপনার করশনটা দেখা যায়। ক্যাভিটেশন আপনারা হচ্ছে ফ্লুইড মেকানিক্সে পড়ে থাকবেন, বা ফ্লুইড মেকানিক্সের হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টার্ম। ফ্লুইড মেকানিক্সের ক্ষেত্রে যেহেতু এটা ফ্লুইড ট্রান্সফার করে, লেটস সে আমি যদি ধরি যে পানি একটা লোহার পাইপের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি ট্রান্সফার করতেছি পাম্পের মাধ্যমে, তাহলে আমরা দেখি না যে হচ্ছে যে দীর্ঘদিন ইউজ করার ফলে এই পাইপটা ভেতরের সারফেসটা ক্ষয়প্রাপ্ত হয় এবং এটার মধ্যে আয়রন জমে যায় এবং বুদবুদ আকারের কিছু হচ্ছে মানে মানে করশন দেখা যায়। এটাই হচ্ছে ক্যাভিটেশন। এবং এই করশনটা কেন হচ্ছে? এই করশনটা হচ্ছে যে ফ্লুইড যখন ফ্লো করতেছে আমার পাইপের মধ্যে দিয়ে, তখন যেটা দেখা যায় যে এটার মধ্যে যখন ফ্লুইডটা পাস হচ্ছে, যদি একবার এয়ার ট্র্যাপড হয়ে যায়, মানে ভ্যাপর বাবল যদি ক্রিয়েট হয়, তখন হচ্ছে স্যাচুরেশন ভ্যাপর প্রেশারটা কমে যায়। সো লো প্রেশারের কারণে তখন হচ্ছে ইরোশন ক্রিয়েট হয়। এই ইরোশন থেকেই আপনার করশনটা শুরু হবে। তো তাহলে ক্যাভিটেশন প্রক্রিয়াতে কি হয়? দেখেন আপনার মেটাল সারফেসটা গ্যাস বা ভেপার বাবল দিয়ে অ্যাটাক হবে এবং প্রেশার চেঞ্জের কারণে একটা জায়গায় লো প্রেশার থাকবে, একটা জায়গায় হাই প্রেশার থাকবে। এর ফলে কি হবে যে হচ্ছে ফ্রিকশন বেড়ে যাবে বা ভিসকোসিটির পরিবর্তন হবে। এগুলা বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট। লিকুইড ভিসকোসিটি, টেম্পারেচার, প্রেশার, নেচার অফ ফ্লো, এইগুলোর উপর ডিপেন্ডেন্ট। সো এইগুলা তখন হচ্ছে লো প্রেশারের জন্য হচ্ছে আপনার মানে লো প্রেশার ক্রিয়েট করতে সাহায্য করবে এবং প্রেশার ডিফারেন্সের কারণে আপনার এই বাবল গুলা হ্যামারিং করবে সারফেসটাকে। হ্যামারিং মানে বাড়ি মারতে থাকবে, প্রেশার দিবে। এই প্রেশারের কারণে আপনার কি হবে যে ওইখানে হচ্ছে সারফেসটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে এবং এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ করশন, যেটাকে আমরা বলতেছি ক্যাভিটেশন করশন বা ক্যাভিটেশন ইরোশন থেকেই সারফেসে হচ্ছে মানে আপনার হচ্ছে করশনটা প্রডিউস হচ্ছে। এটা মেটাল বা নন মেটাল দুইটা সারফেসের ক্ষেত্রেই প্রডিউস হতে পারে। সো এটা নন মেটাল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি এই ক্যাভিটেশনটা দেখা দেয় তাহলে হচ্ছে যেটা সমস্যা হয় যে হিউজ পরিমাণ নয়েজ ক্রিয়েট হয় এবং এই নয়েজটা হচ্ছে মানে আমাদের বিভিন্ন রকম ভ্যালুয়েবল প্রপার্টিজ গুলোকে ড্যামেজ করে দেয়। ফর এক্সাম্পল, যদি সাবমেরিনে আপনি যদি নয়েজ ক্রিয়েট হয়, সাবমেরিনে যখন পানি ট্রান্সফার হচ্ছে পাইপের মাধ্যমে, তখন যদি ক্যাভিটেশনের কারণে নয়েজ ক্রিয়েট হয়, তখন যেটা হবে যে এই নয়েজের কারণে এনিমিরা বুঝে ফেলবে যে সাবমেরিনটা কোথায় আছে। এটা কিন্তু এনিমিকে ডিটেক্ট করার জন্য মানে হচ্ছে ওয়ার টাইমে এটা কিন্তু একটা মানে বিভিন্ন রকম টাফ সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। তো আমাদের যদি নয়েজ ক্রিয়েট হয় তাহলে তো আমার এনিমি জেনেই যাবে যে আমি কোথায় আছি। তো সেক্ষেত্রে তো আমাকে তারা আমি বুঝার আগেই তারা আমাকে অ্যাটাক করে বসবে। তো এই জন্য ক্যাভিটেশনটা মানে আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটাকে হচ্ছে আমাদের অবশ্যই রোধ করতে হবে। এছাড়াও দেখেন ভ্যালুয়েবল যে ইকুইপমেন্টস আছে সেগুলাকেও ড্যামেজ করতে পারে, যে যেমন হচ্ছে পাম্প ইম্পেলার এগুলাকে ড্যামেজ করতে পারে, তারপর টারবাইন ব্লেডকে এটা ড্যামেজ করতে পারে। দ্যাট মিনস ফ্লুইড প্রেশারের ডিফারেন্সের কারণে বিভিন্ন রকম মানে হচ্ছে যে এলিমেন্টস গুলো আমরা ফ্লুইড মেকানিক্স ইউজ করে থাকতেছি সেইগুলাকে কিন্তু এরা ড্যামেজ করতে পারে। কারণ প্রেশার চেঞ্জের কারণে এখানে ক্যাভিটেশন হবে, ক্যাভিটেশন হলে প্রেশার বা ফ্লোটা কমে যাবে। তখন হচ্ছে দেখা যাবে যে হচ্ছে যে আমি ডিজায়ার্ড যে ফ্লোটা চেয়েছিলাম সেটা না পেয়ে তার থেকে কম বা বেশি পাচ্ছি। তো তখন হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট হবে।
তো দেখেন ক্যাভিটেশনটা কিভাবে হচ্ছে। ক্যাভিটেশন ইউজুয়ালি দেখেন ফ্লোটা হওয়ার কথা ছিল এরকম স্ট্রেট, কিন্তু ফ্লোটা বাধাপ্রাপ্ত হচ্ছে এই মেটালের সারফেসে। বাধাপ্রাপ্ত হয়ে দেখেন এখানে হচ্ছে একটা টার্বুলেন্স ক্রিয়েট করতেছে। এরপরে এই টার্বুলেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকে। দেখেন এখানে টার্বুলেন্সটা আরো বেড়ে গেছে, এরপরে এখানে আরো বেড়ে গেছে। তো যত টার্বুলেন্স বাড়বে তত হচ্ছে এটা ক্ষয়প্রাপ্ত হবে, এবং এই ফ্লোটা তত বাধাপ্রাপ্ত হবে, তত প্রেশার ডিফারেন্স বেড়ে যাবে। সো এভাবে একটা ক্যাভিটেশন করেশন ক্রিয়েট হতে পারে। আমরা যদি একটা ফিগার দেখি, এই যে আমরা যে ফিগারটা দেখতেছি এখানে দেখেন যে এটা হচ্ছে একটা পাইপের ভেতরের অংশ। তো এটা দেখেন ভেতরে কত মানে বাধাগ্রস্ত হয়ে কতভাবে এটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। এটা কিন্তু স্মুথ ছিল, এখন কিন্তু এটার স্মুথ নাই, কেননা এটার মধ্যে ক্যাভিটেশন হয়েছে। ক্যাভিটেশন হওয়ার ফলে এটার মধ্যে বাবল ক্রিয়েট হয়েছে। কিছু বাবল ক্রিয়েট হওয়ার ফলে এই যে ফ্লোটা ছিল, ফ্লুইড ফ্লো, সেটা হচ্ছে বাধাগ্রস্ত হয়েছে। ফলে ফ্লুইড ফ্লোটা সোজা যাওয়ার কথা ছিল, এটা আস্তে আস্তে ঘুরে ঘুরে টার্বুলেন্স আকার ক্রিয়েট করছে। তো তখন এই ফ্লো এর কারণে এখানে হচ্ছে আমার করোশন দেখা দিচ্ছে। এরপরে আমরা যদি যাই সিজন ক্র্যাকিং এর মধ্যে, সিজন ক্র্যাকিং অ্যাকচুয়ালি এটা ঘটে থাকে সাধারণত কপার বেসড অ্যালয় গুলার মধ্যে। এটা যেহেতু নাম শুনে বোঝা যাচ্ছে যে ক্র্যাকিং, দ্যাট মিনস একটা ক্র্যাক ক্রিয়েট হবে। আমরা অনেক সময় দেখি যে মেটালের গায়ে ক্র্যাক তৈরি হয়েছে, তো এটাকে আমরা বলতে পারি সিজন ক্র্যাকিং। এবং এখানে দুইটা জিনিস আছে, ক্র্যাকিং আর একটা হচ্ছে সিজন। সিজন দ্বারা বোঝাচ্ছে যে এটা সব ধরনের এনভায়রনমেন্টে এই ধরনের ক্র্যাকিংটা দেখা যায় না। শুধুমাত্র সিজন, একটা নির্দিষ্ট সিজনে বা একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে যদি আমার মেটালটা থাকে তবেই হচ্ছে এটা হচ্ছে ক্র্যাক করা শুরু করে। এটা আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, আমরা দেখি যে বর্ষাকালে আমাদের যেই বাসাবাড়ির কাঠের দরজাগুলো থাকে বা জানলাগুলো থাকে সেগুলো ফুলে যায়, স্ফীত হয়। কেন? কারণ বাইরের এনভায়রনমেন্টে হচ্ছে আপনার আর্দ্রতা বেশি থাকে, জলীয় বাষ্প বেশি থাকে। এই জলীয় বাষ্পগুলা আপনার ডিফিউশনের মাধ্যমে জানালা বা দরজার কাঠের মধ্যে প্রবেশ করে থাকে। তো প্রবেশ যখন করে তখন হচ্ছে কি হয়, যেটা ফুলে যায়। আবার শীতকাল আসতে না আসতে এই ফোলা দরজা বা জানলা আবার দেখবেন যে চিকন হয়ে যাচ্ছে। কেন? কারণ শীতকালে বাইরের এনভায়রনমেন্টে আর্দ্রতা কম, তখন কি হচ্ছে যে এই যে কাঠ বা জানালার গায়ে যে পানিগুলা বা জলীয় বাষ্পগুলা ছিল সেটা তারা ছেড়ে দিবে। এইভাবে মানে অভিস্রবণ এবং ব্যাপনের মাধ্যমে সিজনাল হচ্ছে একটা চেঞ্জ আমরা দেখতে পারি কাঠের দরজা বা জানালার ক্ষেত্রে। ঠিক সিমিলারলি আমরা মেটালের ক্ষেত্রেও সিজনাল ইফেক্টটা দেখতে পারি। যদি আমার বাইরের এনভায়রনমেন্টে এয়ারের মধ্যে যদি অ্যামোনিয়া থাকে, তাহলে এই অ্যামোনিয়াটা কপারের সাথে রিয়াকশন করে আপনার ক্র্যাকিং একটা ক্রিয়েট করতে পারে। তাহলে দেখেন সিজন কেন বলা হচ্ছে, আমার অবশ্যই বায়ুতে অ্যামোনিয়া থাকতে হবে। ক্র্যাকিং কেন বলা হচ্ছে, এই অ্যামোনিয়া নির্দিষ্ট একটা মেটাল কপার বেস অ্যালয়কে ড্যামেজ করতেছে। কপার বেস অ্যালয়কে হচ্ছে আপনার অ্যালয়ের সাথে রিয়াকশন করতেছে, করে একটা ক্র্যাক তৈরি করতেছে এবং একটা স্ট্রেস তৈরি করে। এবং ক্র্যাকটা কিন্তু ওই স্ট্রেস থেকেই হয়ে থাকে। আমরা পড়েছিলাম স্ট্রেস স্ট্রেন গ্রাফে যে ক্র্যাকগুলো কখন তৈরি হচ্ছে। তো ওই স্ট্রেস যখন বেশি হয়ে যাবে তখনই তো সে হচ্ছে ফ্র্যাকচার স্ট্রেসে চলে যাবে। তো আস্তে আস্তে যখন ফ্র্যাকচার স্ট্রেসে যায় তখনই কিন্তু এটার মধ্যে একটা ক্র্যাক দেখা দেয়। তো এই জন্য এই ধরনের করোশনকে আমরা স্ট্রেস করোশনও বলতে পারি, সিজন ক্র্যাকিং বলতে পারি, অথবা স্ট্রেস করোশন এটাকে আমরা বলতে পারি। তাহলে এটার জন্য কি লাগবে, কপার বেসড অ্যালয়গুলো এইটা শো করে, এবং এনভায়রনমেন্টে এয়ারের সাথে অবশ্যই অ্যামোনিয়া থাকতে হবে, এবং এই অ্যামোনিয়াটাই হচ্ছে আপনার এই কপারের সাথে রিয়াকশন করে কুপ্রোমিনিয়াম আয়ন তৈরি করবে। এবং এটা হচ্ছে একটা কেমিক্যাল কমপ্লেক্স যেটা হচ্ছে ওয়াটারের সাথে সলিউবল, এবং এটা হচ্ছে ওয়াস্ট অ্যাওয়ে করে আপনার হচ্ছে ক্র্যাকটাকে ক্রিয়েট করতে সাহায্য করবে। যেমন ব্রোঞ্জের মধ্যে এই ধরনের ক্র্যাক দেখা যায়। এবং অবশ্যই জিঙ্কের পরিমাণ কিন্তু হচ্ছে 15%-এর উপর থাকতে হবে। কপার অ্যালয় যেইগুলা 15%-এর উপর জিঙ্ক ক্যারি করে সেইগুলাতে হচ্ছে আমরা সিজন ক্র্যাকিংটা বেশি দেখতে পাই। সিজন ক্র্যাকিং হলে অবশ্যই এটার মধ্যে হচ্ছে ব্রিটল ভাব চলে আসবে, ক্র্যাকিং মানেই ব্রিটলনেস চলে আসা। আর অ্যামোনিয়া যদি বেশি থাকে পরিবেশে
তাহলে হচ্ছে এই ক্র্যাকিংটা অনেক দ্রুত হবে, অ্যাটাকটা বেশি সিভিয়ার হবে এবং ক্র্যাকিং রেটটা অনেক বেশি থাকবে। তাহলে সিজন ক্র্যাকিংটা কি কি কম্পোনেন্টের উপর ডিপেন্ডেন্ট? একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট, কপার এবং এর আয়নগুলোর উপর ডিপেন্ডেন্ট। এরপরে হচ্ছে একটা নির্দিষ্ট পরিবেশের উপর ডিপেন্ডেন্ট, যেমন পরিবেশে যদি অ্যামোনিয়া থাকে তবে হচ্ছে এটা ক্র্যাকিং ক্রিয়েট করবে, এবং টেনজাইল স্ট্রেসের উপর ডিপেন্ডেন্ট। টেনজাইল স্ট্রেস বেশি হয়ে যায়, এই জন্য এটা ফ্র্যাকচার বা হচ্ছে ফাটল দেখা যাচ্ছে। এটা যদি আমরা একটা ফিগার দেখি তাহলে বিষয়টা নিয়ে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা হচ্ছে একটা কাঁসার গ্লাস ধরি, এরকম ছিল আগে। এটার মধ্যে ক্র্যাকিং হওয়ার ফলে দেখেন বিভিন্ন জায়গাতে ক্র্যাক দেখা দিচ্ছে। তাহলে কাঁসার জিনিস কিন্তু হচ্ছে কপারের তৈরি। সো কপারের তৈরি হওয়ার ফলে এটা হচ্ছে অ্যামোনিয়া মানে এনভায়রনমেন্টে যখন রিয়াকশন ঘটেছে তখন কিন্তু এটার মধ্যে ক্র্যাক প্রপাগেট করছে এবং স্ট্রেস ডেভেলপড হয়েছে এবং ক্র্যাক প্রপাগেট করছে। সো এটাকে আমরা হচ্ছে সিজনাল করোশনের একটা উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বলতে পারি। এরপরে আমরা যদি একটু খেয়াল করি যে এই যে সিজনাল ক্র্যাকিংটা হচ্ছে এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। সো এটার চারটা উপায় আছে। আমরা যদি যে স্ট্রেসটা এটার মধ্যে ডেভেলপ হচ্ছে সেটাকে যদি রিলিফ করে দিতে পারি তবে কিন্তু হচ্ছে এই ক্র্যাকিংটা দেখা যাবে। আরেকটা হতে পারে অ্যানিলিং। আমরা হিট ট্রিটমেন্টের মাধ্যমে আপনার হচ্ছে সিজনাল ক্র্যাকিংটাকে থামাতে পারি। এবং যেহেতু এটা অ্যামোনিয়ার উপস্থিতিতে হয় তাহলে আমরা অ্যামোনিয়া আছে এমন পরিবেশে এরকম কপার অ্যালয়গুলোকে রাখবো না। যদি না রাখি তাহলে হচ্ছে আমার সিজন ক্র্যাকিং হবে না। আর লাস্টেরটা দেখেন, আমাকে অবশ্যই জানতে হবে কোন ম্যাটেরিয়ালটা কোন স্পেসিফিক এনভায়রনমেন্টে এফেক্টেড হতে পারে, তবে কিন্তু হচ্ছে আমি সিজন ক্র্যাকিংটাকে আটকাতে পারবো। লেটস সে কপার যেমন অ্যামোনিয়া দ্বারা এফেক্টেড হচ্ছে, এরকম জিঙ্ক অন্য আরেকটা ম্যাটেরিয়াল দ্বারা বা স্পেসিফিক এনভায়রনমেন্ট কম্পোনেন্টস দ্বারা এফেক্টেড হতে পারে। তো ওই জিনিসগুলো আমাকে আগে গবেষণা করে রিসার্চ করে বের করতে হবে, এক্সপেরিমেন্ট করে বের করতে হবে, তাহলে আমি ওই স্পেসিফিক ওই এনভায়রনমেন্টে ওই টাইপের ম্যাটেরিয়াল ইউজ করবো না। আর যদি ইউজ না করি তাহলে আমার সিজন ক্র্যাকিংও হবে না। এরপরের করোশনটা হচ্ছে আমার গ্যালভানিক করোশন। সো গ্যালভানিক করোশনটা হচ্ছে আপনার মেটাল করোশনের থেকে একটু আলাদা। মেটাল করোশনে কি হচ্ছে যে একটা মেটালের মধ্যে করোশনটা দেখা যাচ্ছে, বাইরের এনভায়রনমেন্টের ময়েশ্চারের কারণে মেটালটা এফেক্টেড হচ্ছে। সেটা যে কোনো অ্যাসিডিক মিডিয়ামে হতে পারে, নিউট্রাল বা বেসিক, তিনটা মিডিয়ামে যে কোনো একটা মিডিয়ামে হতে পারে। তো এর ফলে এফেক্টেড হওয়ার ফলে সে হচ্ছে অ্যানোডিক এবং ক্যাথোডিক রিয়াকশন দিচ্ছে এবং এটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কিন্তু গ্যালভানিক করোশনটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ইলেকট্রন পটেনশিয়ালের ডিফারেন্সের কারণে এটার মধ্যে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন হবে। এবং যখন এটার মধ্যে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন হবে তখন হচ্ছে একটা ক্যাথোড হিসাবে কাজ করবে একটা ধাতু, আর একটা ধাতু হচ্ছে অ্যানোড হিসাবে কাজ করবে। তো এইভাবে মানে অ্যানোড হচ্ছে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে আর ক্যাথোডে হচ্ছে জমা হতে থাকবে। তো এইভাবে একটা মেটাল আরেকটা মেটালের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যে করোশনটা হয় সেটাকে আমরা গ্যালভানিক করোশন বলে থাকি। সো গ্যালভানিক করোশন তিনটা কন্ডিশন যদি হয় তখনই হচ্ছে গ্যালভানিক করোশনটা দেখা যায়। একটা হচ্ছে দেখেন ইলেকট্রোকেমিক্যালি ডিসিমিলার হতে হবে মেটালগুলা। দ্যাট মিনস একটা হচ্ছে ইলেকট্রন সিরিজের মানে ওই যে ইলেকট্রোকেমিক্যাল যে সিরিজটা আছে ওই সিরিজের একটা অনেক উপরে থাকবে আর একটা অনেক নিচে থাকবে। তাহলে এদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স অনেক বেশি হবে। তখন হচ্ছে যেটা হবে যে একটা হচ্ছে ক্যাথোড হিসাবে কাজ করবে আর একটা অ্যানোড হিসাবে কাজ করবে। তখন এদের মধ্যে হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান হবে এবং করোশন দেখা দিবে। আর দুই নম্বরটা দেখেন যে এরা অবশ্যই ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টে থাকতে হবে। যে দুটা মেটালকে আমি দুইটা আলাদা জায়গায় রাখলাম, এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নাই, তাহলে কিন্তু এই করোশনটা হবে না। এই করোশনটা তখনই হবে যখন দুটা মেটাল একসাথে পাশাপাশি থাকবে। আর একটা কি, এটা হচ্ছে দেখেন মানে ইলেকট্রোলাইটের মধ্যে যখন এক্সপোজড হবে। আমরা জানি কি ইলেকট্রোলাইট গুলাই তো ইলেকট্রন গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে সাহায্য করতেছে। যদি ইলেকট্রোলাইট না থাকে, দুটা মেটালকে আমি যতই পাশাপাশি রাখি না কেন, সেক্ষেত্রে হচ্ছে আমার ইলেকট্রন গুলা পাস হতে পারবে না এবং হচ্ছে গ্যালভানিক করোশনও হবে না। তাহলে প্রিভেনশনের জন্য এই তিনটা কন্ডিশন যেন না দেখা যায় সেটার ব্যবস্থা করতে হবে।
এই তিনটা কন্ডিশনে যেন কখনোই মেটালগুলো না আসে সেটা ব্যবস্থা করতে হবে। ইউজুয়ালি যেটা হয় এই ধরনের করেশনগুলো যেখানে দেখা যায়, লেটস সে একটা হচ্ছে হাই ইলেকট্রো পটেনশিয়াল ম্যাটেরিয়ালের উপর আমি হচ্ছে লো একটা পটেনশিয়াল ম্যাটেরিয়াল বা মেটাল ওটার মধ্যে ইনসার্ট করছি। লেটস সে একটা মেটালের মধ্যে আমি একটা স্ক্রু লাগাইছি। স্ক্রুটা যে মেটাল দিয়ে আমি তৈরি করছি সেটা হচ্ছে ধরেন যে হচ্ছে যে অনেক লো পটেনশিয়াল, আর যে মেটালের গায়ে লাগাচ্ছি সেটা হচ্ছে অনেক হাই। তাহলে কি হবে যে এদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে এবং একজনের ফলে আরেকজন এফেক্টেড হয়ে মানে আপনার ক্ষয়প্রাপ্ত হবে বা করশন দেখা দিবে। তো এই টাইপের করশন গুলোকে আমরা গ্যালভানিক করশন বলতে পারি। এটা যদি আমরা একটা ফিগার দেখি তাহলে আমরা বিষয়টা সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাবো। এখানে দেখেন যে জাস্ট ইলেকট্রোকেমিক্যাল সেলের মতো এটা কাজ করতেছে। এখানে জিঙ্ক নিয়েছি, কপার নিয়েছি, জিঙ্ক আর কপারের একটা হচ্ছে আমি সংকর ধাতু তৈরি করছি এবং এটাকে একটা ইলেকট্রোলাইটের মধ্যে রাখছি। এর ফলে কি হয়েছে দেখেন, জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করছে এবং জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়েছে এবং ওই ইলেকট্রন গুলা ক্যাথোড হিসেবে কাজ করছে কপার এবং সে অ্যাকসেপ্ট করছে। তো এভাবে জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হবে আর ক্যাথোডে এটা হচ্ছে আপনার হচ্ছে জমতে থাকে। এটা হচ্ছে আমাদের গ্যালভানিক করশন। এরপরে যদি আমরা আসি ফ্রিটিং করশন। সো ফ্রিটিং করশনটা ইউজুয়ালি হয় রোটেশন, যদি কোনো একটা মেটাল আরেকটা মেটালের সাথে যদি রোটারি মোশনে থাকে তখন এদের যেই সারফেসটা থাকে টাচ করে যে সারফেসটা, সেই সারফেসটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় ফ্রিকশনের কারণে এবং হচ্ছে ভাইব্রেশন দেখা দেয় এবং আনইভেন হয়ে যায়। তখন এভাবে যে করশনটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বলতে পারি ফ্রিটিং করশন। ফ্রিটিং করোশন হচ্ছে রোটারি মোশনের কারণে হয়ে থাকে এবং এটা হচ্ছে সাধারণত আমরা গিয়ার বা শ্যাফট এই ধরনের যে মেকানিক্যাল অ্যাক্সেসরিজ বা ডিভাইস গুলো আছে সেইগুলোতে আমরা দেখতে পাই। এখানে হচ্ছে একটা পিকচার দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের ফ্রিটিং করোশন। আরেকটা ফিগার যদি আমরা একটু দেখি আর ক্লিয়ারলি বুঝতে পারবো যে এটা হচ্ছে বল বিয়ারিং এর একটা হচ্ছে ফিগার দেওয়া হয়েছে। সো বল বিয়ারিং এ তো হচ্ছে রোটারি মোশনে থাকে, রোটেট হতে হতে এই সারফেস গুলো দেখেন মরিচা ধরে গেছে বা ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো এই ধরনের করশন গুলোকে আমরা ফ্রিটিং করশন বলতে পারি। এরপরে সবার শেষের যে করশনটা লাস্ট, এটাই আমাদের এই লেকচারের ইন্টারগ্রানুলার করশন। সো আমাদের মেটালের যে গ্রেন বাউন্ডারি গুলো আছে সেই গ্রেন বাউন্ডারিতে যদি করশন বা ইম্পিউরিটি ঢুকে যদি করশন দেখা দেয় তখন সেটাকে আমরা বলি ইন্টারগ্রানুলার করশন। দ্যাট মিনস আমাদের মেটাল সারফেসের যে গ্রেন বাউন্ডারি গুলো আছে সেইখানে যদি কোনো ইম্পিউরিটি ঢুকে যায় তখন এটা ভালনারেবল হয়ে যায় এবং তখন এটার মধ্যে হচ্ছে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং এটার মধ্যে করশন দেখাবে। ইন্টারগ্রানুলার করশনকে থামানোর বিভিন্ন রকম উপায় রয়েছে। এটার মধ্যে দেখেন যে অস্টেন্টিক স্টেনলেস স্টিল যদি আমি ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা রোধ করতে পারি এবং হাই টেম্পারেচারে যদি আমরা এটাকে হিট ট্রিটমেন্ট করি, হাই টেম্পারেচার বলতে 1060 থেকে 1120 সেন্টিগ্রেড পর্যন্ত যদি আমি হচ্ছে মেটালকে হচ্ছে উত্তপ্ত করি, এরপরে এটাকে যদি আমি হচ্ছে ঠান্ডা করি, দ্যাট মিনস হিট প্রসেস তো আমরা অবশ্যই ঠান্ডা করব। ঠান্ডাটা আমরা করতে পারি অ্যানেলিং এর মাধ্যমে বায়ুতে রেখে আস্তে আস্তে, অথবা কুয়েঞ্চ অ্যানেলিংও করতে পারি বা সলিউশন অ্যানেলিংও করতে পারি। কুয়েঞ্চ অ্যানেলিং হচ্ছে আপনার এয়ারের মধ্যে যদি আমি রেখে দিই তাহলে এটা হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হবে, বা আমি যদি ওয়াটারের মধ্যে যদি এটাকে দিয়ে দিই তাহলে এটা খুব দ্রুত ঠান্ডা হবে। তো এইভাবে আমরা হিট ট্রিটমেন্ট করে এই যে যে মানে এটার মধ্যে যে গ্রেন গুলো আছে সেই গ্রেন গুলোর মধ্যে ইউনিফর্মিটি আনতে পারি, হোমোজেনিটি আনতে পারি। যখনই আমি হোমোজেনিটি আনবো তখনই কিন্তু ইম্পিউরিটি গুলো দূর হয়ে যাবে, আর ইম্পিউরিটি দূর হলে ইন্টারগ্রানুলার করশনটাও আর দেখা দিবে না। তো আমরা হিট ট্রিটমেন্টের মাধ্যমে গ্রেন গুলাকে হচ্ছে ইকুয়াল সাইজের বা হোমোজেনিটি বা হোমোজেনাস করার চেষ্টা করি, হোমোজেনিটি আনার চেষ্টা করি। এর ফলে এর মধ্যে যে ইম্পিউরিটি গুলা থাকে সেগুলা বের হয়ে যায় এবং ইম্পিউরিটি না থাকলে এই ইন্টারগ্রানুলার করশনও এখানে দেখা যায় না। আরেকটা উপায় হচ্ছে যে আমরা যদি এটার মধ্যে হচ্ছে কোনো একটা এলিমেন্ট দিয়ে দিই, লেটস সে নিওবিয়াম বা টাইটেনিয়াম
যদি এটার মধ্যে অ্যালয়ের মধ্যে যদি ইম্পিউরিটি হিসেবে দিয়ে দিই, তখন যেটা হয় যে এরা হচ্ছে ইম্পিউরিটিটাকে ঢুকতে দেয় না, ইম্পিউরিটিটাকে রেজিস্ট করে। তো যখনই রেজিস্ট করবে তখনই তো হচ্ছে আমার হচ্ছে কি হবে, যে হচ্ছে যে বাইরের সারফেসটা এফেক্টেড হবে না। আর বাইরের সারফেসটা যখনই এফেক্টেড হবে না তখনই তো আর করেশন হবে না। ইন্টারগ্রানুলার করেশনটা তো মূলত গ্রেনের মধ্যে হচ্ছে। তো গ্রেনে যদি আমি মানে ইম্পিউরিটি ঢুকতে না দিই, সেক্ষেত্রে তো হচ্ছে তাহলে তো আমার এই করেশন আর হবেই না। তো এইভাবে আমরা হচ্ছে নিওবিয়াম, টাইটেনিয়াম এইগুলাকে অ্যালয়ের মধ্যে অ্যাড করে দিয়ে আমরা হচ্ছে ফরমেশনটাকে স্টেবল করতে পারি, এবং স্টেবল ফরমেশনের মধ্যে এটার মধ্যে আর ইম্পিউরিটি ঢুকতে পারে না, এর ফলে ইন্টারগ্রানুলার করেশন হয় না। তো এই ছিল মোটামুটি আমাদের করেশন চ্যাপ্টারটা। সো এখানে অবশ্যই যেই করেশন বা যেই টাইপের করেশন গুলা বুঝালাম সেইগুলা ভালো করে বুঝতে হবে এবং এগুলাকে অ্যাপ্লাই করতে হবে। আর কোন করেশন কেন হচ্ছে, কোথায় হচ্ছে, অ্যাপ্লিকেশন গুলো বুঝতে হবে, এবং এটাকে রোধ করার জন্য আমরা কি কি করতে পারি সেটা সম্পর্কে ভালো ধারণা আপনাদেরকে রাখতে হবে। আশা করি করেশন চ্যাপ্টারটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের লেকচার আমি এখানেই শেষ করতেছি। এরপরে আর একটা লেকচার থাকবে, সেটা হচ্ছে হিট ট্রিটমেন্ট। সো এটা এরপরে আমি আপলোড করে দেব। থ্যাংক ইউ।